আমরা ঢুকে গেছি আগ্রা ফোর্টে। এই হচ্ছে জাহাঙ্গীর মহল। অপটিক্যাল ইলিউশনটা দারুণ, এই জায়গাটা বেস্ট। আমরা এখন যাচ্ছি বৃন্দাবনে। ফিরোজাবাদের কাজের চুড়ি, লখনৌয়ের চিকন কারি আর আগ্রার তাজমহল। ঠিকই ধরেছ, আজকে আমাদের গন্তব্য উত্তরপ্রদেশ। আজ আমরা যাচ্ছি উত্তরপ্রদেশের আগ্রাতে, আর এখন বাজে রাত্রি 2টোরও বেশি। এতক্ষণে আমাদের ট্রেন ব্রহ্মপুত্র মেল হেলতে দুলতে এসে এনজেপিতে ঢুকলো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দিশা দীপাঞ্জনের আরেকটা নতুন দিনে তোমাদের স্বাগত জানাই। এখন তো অনেক রাত, সেই জন্য কাউকে কোনো রকম ডিস্টার্ব না করে কোচ অ্যাটেন্ডেন্টকে ডেকে চাদর কম্বল এই সমস্ত নিয়ে আমরা শুয়ে পড়েছি। এখন বাজে 9:27 আর আমরা সাহেবগঞ্জ স্টেশন ক্রস করেছি। হয়ে গেল 5-10 মিনিট হয়ে গেছে, তাই না? আর কালকে ট্রেন এসে পৌঁছেছে রাত্রি 2:30টাতে এনজেপিতে। আর ট্রেনটা ব্রহ্মপুত্র এক্সপ্রেস, এটা ভীষণ স্লোলি যাচ্ছে, মানে এত স্লো যাচ্ছে। আর আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এর আশেপাশে খেজুর গাছ আর তাল গাছ ঝুড়ি ঝুড়ি আছে। আর হ্যাঁ, সজনে গাছ। সজনেটা এত আছে, আমি জানি না এখানে কেউ খায় কিনা। এখানে বাঙালি কতটা আছে ডাউট আছে, বাঙালি তো নেই, সেই জন্য গাছে গাছে সজনেটা ভর্তি এই জায়গাটায়। খিদে পাচ্ছে, তুমি আগে খেলে না কেন? এটা কি বিস্কুট? লিটল হার্টস। गाड़ी बस 10 मिनट रुकता है। हाँ কি এই দেখছেন আপনারা খেজুর গাছ, যে ভিডিও করছি ওইতে আমরা। এখন সকাল 10টা মতো বাজে, আর আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ছাতু, সেটাই সকালে খেয়ে নিলাম। এখন বাজে দুপুর 3টে আর এখন আমাদের খাবার এসছে। এনজেপি থেকে আগ্রা পৌঁছতে ট্রেন বিশেষে 24 থেকে 29 ঘন্টা মতো সময় লাগে, তাই খিদে তো পাবেই। আর দুপুরের খাবারের জন্য আমরা আইআরসিটিসি থেকে অর্ডার করেছিলাম একটা মিক্স ভেজ আর তাওয়া রুটি। অসাধারণ ছিল খেতে। আচ্ছা, প্রথমে না রুটিটা খেয়ে নাও। আমি রুটিটাই পরে খাবো, যাতে এটা ভালো লাগে। কেমন? ভালো ভালো খেতে? এখন বাজে মোটামুটি 5:45 মতো, তাই না? 5:45 আর ট্রেন এখন তুন্ডলা জাংশনে ঢুকছে। তা আমরা হচ্ছে কিন্তু ঢোকেনি এখনো। এই হলো তুন্দলা জাংশন। আমরা এখানে ভোর 5:30টার দিকে পৌঁছেছি, আর নেমেই দেখি আমার জামাইবাবু ওয়েট করছে আমাদের নেওয়ার জন্য। আগ্রা মানেই ঐতিহাসিক জায়গা, কত শত বছরের ইতিহাস এখানে রয়েছে। আজকে তেমনই একটা ঐতিহাসিক রাস্তা, চলো তোমাদের দেখাই। এই যে রাস্তাটা দেখছো, এটা হলো জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা শেরশাহ বহু যুগ আগে বানিয়েছিল। তুন্দলা জাংশন থেকে নিজেদের গাড়িতে আগ্রা পৌঁছতে আমাদের ঘন্টাখানেক মতো সময় লেগেছিল। আর এতটা জার্নি করার পর বাড়িতে ঢুকেই আমি স্নান ধান করে খেতে বসে গেছি। আজকে দিদি ভাই সবটা নিজের হাতে রেঁধেছিল। হ্যাঁ, দুপুরে ঘুমানো যাবে। যা রোদ বাইরে, পর্দাটা না থাকলে হয়ে গেছিল। কেমন লাগছে খেতে? এটা কি বোঝ? আমি আশা করছি এই গরমে আমার গলাটা ঠিক হয়ে যাবে আগ্রার এই ড্রাই ওয়েদারে। হাই গুটলু, মিষ্টি মানে কখনো আসে না, ঠিক আসেনি। এই দেখ গুটলি, এই গুটলি, এই দেখ দাদা ভাইও আছে।
এখন বাজে সকাল 10:15 মোটে। আর যেহেতু গতকাল সারা রাত ঘুম হয়নি, এখন আমরা একটু শুয়েছি, সবাই একটু ঘুমাবো, কারণ এখান থেকেও আমাদেরকে নিতে গেছিলো পলাশদা, তো কারোর রাতে ঘুম হয়নি, এই জন্য সবাই এখন ঘুমোচ্ছে। আর এখন 10টা, অথচ মনে হচ্ছে যেন দুপুর 2-2:30 হয়ে গেছে। এখন বাজে দুপুর 3টে, আর আমি আমাদের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমি জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। দিদিভাই একটু ব্যস্ত সবাইকে খাবার টাবার দিতে, তার জন্য আমি মেলে দিই। আর এইদিকে হচ্ছে রোদটা দেখো, এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। এখনো প্রচন্ড রোদ, 3টা বাজে, আর এদিকে রোদটা কিন্তু প্রচন্ড করা হয়। তোমাদেরকে আমার আগের দিনে বিয়ে বাড়ির কথা মনে পড়ছে। কিসের কথা? আগের দিনে এখন খাবার ওখানে যায় না, কিন্তু আগে যেভাবে যাই। আমি তো খেতেই পারতাম না বিয়ে বাড়িতে, না এখন আর করে না। আগ্রায় এখন গরম প্রায় 41 ডিগ্রি, আর সবার খাওয়া শেষ হতে আমি আর দিদিভাইও বসে গেছি। আর এই চিলি মাশরুমটা দুর্দান্ত হয়েছিল খেতে। আর খাওয়া দাওয়া শেষে এখন আমরা বেরোবো। চলো, 4:45 বাজে, এবার চলো। সময় কিন্তু খুবই কম, 6টার সময়, 5টার সময় যাচ্ছি, 6টার সময় বন্ধ হবে। কেন যাচ্ছি করতে হবে? তোমরা এতক্ষণ ধরে দেরি করলে আর কি। বৃন্দাবনে যাবো এখন, ডিসিশনই নিতে পারছে না আমরা কোথায় যাব। ফাইনালি এখন বাজে 4:45 মতো, না 4:30। এখন আমরা বেরোচ্ছি। এই আমাদের রুম। দূরে কোথাও ঘুরতে এসে বাড়ির রান্না খেয়ে আর নিজেদের গাড়িতে ঘুরে যে কমফোর্টটা ফিল হয়, সেটা কিন্তু অমূল্য। এখন আমরা যাচ্ছি আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টের বাইরে আমাদের গাড়িটা পার্কিং করে নিয়েই আমরা ঢুকে গেছি ফোর্টে। আর শুরুতেই এখানে আছে টিকিট সংগ্রহ করার জায়গা, টিকিট কাউন্টার। এখানে কিন্তু ভারতীয়দের জন্য একটা অ্যামাউন্টের টিকিট আর বিদেশিদের জন্য আরেকটা অ্যামাউন্টের টিকিট। আর সব থেকে ইম্পর্টেন্ট, এখানে 15 বছর বয়সের কম বয়সী বাচ্চাদের কোনো টিকিট লাগে না, তাই আমরা সোপানের কোনো টিকিট কাটিনি আজকে। এই টিকিট কাউন্টারের আশেপাশেই প্রচুর গাইড থাকে। এরা আমাদের বলছিলেন যে আমাদের গাইড লাগবে কিনা, কিন্তু প্রথমে না করলেও পরে ভাবলাম অল্প সময়ে এটা ঘুরে দেখার জন্য আমাদের একটা গাইড দরকার। আমরা ঢুকে গেছি আগ্রা ফোর্টে, মানে এটা বাইরের রাস্তা, আর সামনেই আছে গেটটা। আগ্রা ফোর্টে ঢোকার টাইমিং হলো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর এই এত পপুলার ঐতিহাসিক আগ্রা ফোর্ট, তোমরা জানলে অবাক হবে, এখানে এই ফোর্টের আগেও একটা হিন্দু রাজার দুর্গ ছিল, তার নাম ছিল মহারাজ বাদল সিং। আর তারই নামানুসারে এখানের সামরিক দুর্গটার নাম ছিল বাদলগড়। আগ্রা ফোর্টে ঢোকার মুখেই রাস্তার দুপাশে গভীর খাল খনন করা আছে, যেখানে সেই সময় কুমির রাখা থাকতো। बादशाहों द्वारा बनवाए थे। अकबर ने स्टार्ट किया 1565 में, उनके बाद उनका बेटा जहांगीर, जहांगीर के बाद शाहजहां, शाहजहां के बाद औरंगजेब। औरंगजेब ने कंप्लीट किया था 1660 में, पूरा फोर्ट बनने में 95 लगा, लगभग 100 साल। 4000 एम्प्लॉयज यहाँ पर वर्क। এখন আমরা এসেছি, এটা হচ্ছে জাহাঙ্গীর মহল। এই হচ্ছে জাহাঙ্গীর মহল। এখন আমরা এটা এক্সপ্লোর করব। আর এই যে এটা নাকি একটা বাথটাব, এটা বাথটাব जहांगीर का बादशाह, আচ্ছা। लेकिन ये पहले अंदर रखा हुआ था अकबरी महल में। वो जो टूटा हुआ है ना दादा, ये पूरा अकबरी महल यहाँ पर। এই আগ্রা ফোর্ট বানানো শুরু করেছিল আকবর, আর এটা শেষ হয়েছিল ঔরঙ্গজেবের আমলে। সিকরি ছিল আকবরের পুরনো মহল, আর এই আগ্রা ফোর্ট হলো আকবরের নতুন মহল, যেখানে তার ছেলে থেকে শুরু করে তার নাতি সকলেই থাকতো। এই আগ্রা ফোর্টকে সেই সময় লাল কেল্লাও বলা হতো। আর এটা তৈরি করতে প্রচুর রাঙা বেলে পাথরের ইউজ হয়েছে। এখানকার স্থাপত্য, সূক্ষ্ম হাতের কাজ, শিল্পীর নৈপুণ্যের কোনো প্রশ্নচিহ্নই রাখে না।
का पोर्शन, हमारा राइट हैंड साइड जहांगीर का बेडरूम, उधर जहांगीर खास को ओपन, नो डोर, ओनली कर्टेन फॉर द प्राइवेसी के लिए गार्ड बिना परमिशन के कोई अंदर नहीं जा सकता सर। सामने আমাদের হাতে সময় খুবই কম ছিল, যার জন্য আমরা সবটা ঠিকঠাক মতো ঘুরে উঠতে পারিনি। তারপরেও আমরা যতটা দেখেছি সেটা দেখেই মন জুড়িয়ে গেছে। এটা কিচেন, এটা কি জাহাঙ্গীরের কিচেন? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, অত বড় বৃহৎ মানে কিচেন, কিন্তু কিচেনটা একদম ছোট্ট, একটুখানি। এটা হলো মোগল আমলের ন্যাচারাল এসি রুম। এই রুমের ওয়ালের মাঝখানে 1.5 ফুটের মতো গ্যাপ আছে, যেখানে গরমের সময় প্রচুর জল ভরে রাখা হতো, আর যার জন্য এই ঘরটা একদম ঠান্ডা থাকতো। আর এটা হচ্ছে জাহাঙ্গীরের প্যালেস, এটা হচ্ছে একদমই সাদা সম্পূর্ণ। এদিক দিয়ে সুন্দর তাজমহলও দেখা যায়, এই যে হচ্ছে তাজমহল। এই যে জিনিসটা দেখছো এটা মোগল আমলের ভেন্টিলেটর। এখন আমি আছি অন্দরমহলের একটা ঘরে, যেটা ভেতর দিক থেকে দেখলে দেখা যায় যে বাইরেটা খোলা, অথচ যখনই এই ভেন্টিলেটরটাকে বাইরের দিক থেকে দেখা হবে তখনই এটা একটা সলিড ওয়াল হয়ে যায়। এই ভেন্টিলেশনের ব্যবস্থা এজন্যই ছিল যাতে যমুনা নদীর ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢুকতে পারে আর হাওয়ার কোনো সমস্যা না হয়। এই যে পালকির মতো মহলটা দেখলে, এটা হলো শাহজাহানের ছোট মেয়ে রওশন আরার মহল। সম্রাট শাহজাহানের 14 জন ছেলে মেয়ে ছিল, যার মধ্যে 8 জন আগেই মারা গেছিল, বাকি ছিল 4 জন ছেলে আর 2 জন মেয়ে। বড় দেখা যায় হেভি জিনিস। এই বাবা এত বড় হয়ে গেল কি করে? তাজমহলটা সামনে থেকে দেখলাম তখন এত ছোট ছিল। लेकिन कैमरे की लेंस से दूर दिखेगा। আচ্ছা, ক্যামেরার লেন্সে দূরে দেখা যাবে, আর খালি চোখে এটা কাছে দেখা যাচ্ছে। इसे कहते हैं ऑप्टिकल इल्यूजन, आंखों का धोखा। তাজমহলটা ছোট হচ্ছে। হ্যাঁ, অপটিক্যাল ইলিউশনটা দারুণ। এখন ছোট হয়ে গেছে তাজমহল। নিচে বাগানের মধ্যে সুন্দর করে আগ্রা কেল্লা লেখা আছে ডিজাইন করে। এবারে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো খোদ সম্রাট শাহজাহান আর তার পত্নী মমতাজের বেডরুম। এই মহলটা সম্পূর্ণভাবে বিভিন্ন ধরনের দামি হিরে জহরত আর মণিমাণিক্যে সাজানো ছিল। সাথে এই যে কাজগুলো দেখছো এগুলো করা ছিল সোনা দিয়ে, যেগুলো ইংরেজরা আগুন লাগিয়ে সবটাই তুলে নিয়ে গেছে। এখানে খেয়াল করলে আরেকটা জিনিস তোমরা দেখবে, এখানে দরজা আছে কিন্তু দরজায় কোনো পাল্লা নেই। মোগল আমলে এই দরজাগুলোতে দামি দামি ভারী পর্দা ঝুলতো। আর এই মহলেরই 2 পাশে রয়েছে শাহজাহানের 2 মেয়ের পালকির মতো মহল। यहाँ पर अंगूर की बेल लगाई जाती थी जहांगीर के टाइम पर उनके वाइन बनाने के लिए। আগ্রা ফোর্টের ভেতরেই রয়েছে এক টুকরো জমি, যেখানে জাহাঙ্গীরের জন্য সেই সময়ে ফ্রেশ আঙুর চাষ করা হতো, কারণ জাহাঙ্গীর ওয়াইন খেতে পছন্দ করত। কিছুক্ষণ আগে তো তোমাদের দেখালাম শাহজাহানের ছোট মেয়ে রওশন আরার মহল। একই রকম ভাবে উল্টো দিকে শাহজাহানের বড় মেয়ে জাহান আরার মহলটা চলো এবার দেখাই। শাহজাহানের নিজের ছেলে ঔরঙ্গজেবই শাহজাহানকে শেষ বয়সে নজরবন্দি করে রেখেছিল, আর সেই সময় তার বড় মেয়ে জাহানারাই তার দেখভাল করত। তবে রওশন আরা বা জাহান আরা কেউই খুব বেশি বছর বাঁচেনি। যে কয় বছর তারা বেঁচে ছিল সেটা মহলের ওপরে ফলক দিয়ে দেখানো আছে। 8 साल बंदी के दौरान बड़ी बेटी जहान आरा ने पूरा देखभाल किया, फुल्ली किया। এই ভদ্রলোক হলেন আমাদের আজকের আগ্রা ফোর্টের গাইড। আর এই যে জায়গাটা দেখছো, এখানেই শাহজাহান শেষ জীবনে নজরবন্দি হয়েছিল। আর ইনি আমাদের দেখাচ্ছিলেন এখনো কিছু মণিমাণিক্য এখানে রয়েছে, সবটা ইংরেজরা নিয়ে যেতে পারেনি। এই জায়গাটা আগে ব্যারিকেড করা ছিল না, কিন্তু যারা এখানে আসতো তখনও কিছু মণিমাণিক্য অবশিষ্ট ছিল দেখে নখ দিয়ে সেগুলোকে তুলে নিয়ে যেত, তাই এই ব্যবস্থা।
মিনা বাজারের নাম তো তোমরা কম বেশি অনেকেই শুনেছ। চলো এবার তোমাদের আমি নিয়ে যাই সেই মিনা বাজারে। এই মিনা বাজার প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে বসতো এবং 24 ঘন্টার জন্য খোলা থাকতো। আর এখানে ওই যে দূরে দরজাটা দেখা যাচ্ছে সেদিক দিয়ে ব্যবসায়ীরা ঢুকতো। সে সময় যেহেতু মহিলাদের বাইরে যাওয়ার অধিকার ছিল না, সেজন্য তাদের মনোরঞ্জনের জন্যই এখানে বাজার বসতো, যেখানে প্রত্যেকটা ব্যবসায়ী ছিল মহিলা। আর সামনে এই যে সবুজ মাঠ দেখা যাচ্ছে, এটা কিন্তু মোগল আমলে মাঠ ছিল না, এখানে মাছের চাষ হতো। এটা ছিল একটা লেকের মতো। মানের গোলা লাগার পরেও এইটুকু ফাটছে, পুরোটা ফাটেনি। डायरेक्टली हिट हुआ वो देखिए दादा दीवाने खास के कॉर्नर का होल। दादा होल। হ্যাঁ আরে না, এটা না একটা ব্যাপার আছে ताजमहल के साथ फोटो अच्छा है এখানে। এখানে যদি বসতে পারতাম তবে না একটা ফিল আসতো পাথরের ওপরে। ভাল লাগে না কিন্তু এটা হচ্ছে দিওয়ানে খাস বিশাল এরিয়া, খুব সুন্দর। এটা কি হয়েছে দিওয়ানে খাস মানে কিছু পার্লামেন্ট টাইপের নাকি? এখানেই মোগল বাদশাদের রাজদরবার বসতো, আর যেটাকে বলা হচ্ছে দিওয়ানে খাস। বাদিকে উঁচু বেদিতে রাজা বসতো, আর তার পাশে ছোট জানালা দেখা যাচ্ছে, সেখানে থাকতো রানীরা। तशरीफ ला रहे हैं लाइक दिस। वहाँ राजा बैठते थे, दोनों साइड खिड़कियाँ हैं रानियों के लिए, नीचे वाइट से कैबिनेट मिनिस्टर एंड ऑन द फ्लोर वीआईपी, बट स्टैंडिंग पोजीशन में खड़े रहते थे, मिडिल में गैप पब्लिक के आने जाने के लिए। এই দিওয়ানে খাসে সাধারণ জনগণ তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসতো, আর বাদশাহ সেগুলোর সমাধান করত। আজকে থেকে সেই 400-500 বছর আগেও তাদের প্রযুক্তি কত উন্নত ছিল সেটা ধারণা করা যায় না। এখানে যে সমস্ত ম্যানহোলগুলো রয়েছে সেগুলো এখনও একই রকমভাবে ইউজ হয়, আজ পর্যন্ত সেগুলো জ্যাম হয়নি। এই দিওয়ানে খাসের বাইরেই একজন ইংরেজ গভর্নর জন রাসেল কোলভিনের সমাধি রয়েছে, যার প্লেগে মৃত্যু হয়েছিল। মোগল যুগে শত্রু নিকেশের হাজারো পদ্ধতি ছিল। এখানে যেমন শত্রু ঢুকে পড়লে ওপর থেকে পাথর গড়িয়ে ফেলা হতো, সেই পাথরের আঘাত থেকে বাঁচার জন্য কোনো শত্রু যদি ওয়ালের সাইডে গিয়ে ঘেঁষে দাঁড়াতো, তারা যাতে বাঁচতে না পারে তার জন্য ওপর থেকে গরম তেল ফেলা হতো। আর এই তেল ফেলার জন্য ওয়ালে দুপাশে প্রচুর হোল করা রয়েছে। পরে হয়েছে নালে এই যে দেখো না, এই যে একদম এই যে এই মহলটা একদম পাশে এটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা বানানো হয়েছে। হ্যাঁ পরে আমার মনে হচ্ছে এটা পরে বানানো, আমারও তাই মনে হয়। এত কাছাকাছি কি করে বসে? কারণ ওই যে মাঝখানে একটা জায়গা না, এগুলো কিছুতেই বরদাস্ত করবে না। আগ্রা ফোর্টে আমরা 1.5 ঘন্টার মতো সময় পেয়েছিলাম, আর এখন আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে দেখি সন্ধে হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বৃন্দাবনে। এটা যমুনা নদীর উপর যে ব্রিজ, আমরা এখন যাচ্ছি বৃন্দাবনে, আর এই ব্রিজের নিচেই আছে যমুনা নদী। আমরা এখন এসেছি দারুক পার্কিং, এখানে আমরা আমাদের গাড়িটা পার্ক করলাম, আর এখন আমরা যাব বৃন্দাবনে। সেখানে আমরা টোটো নেব, আর হচ্ছে প্রেম মন্দির এবং বাকে বিহারী যে মন্দিরটা আছে সেখানে যাব। এই হচ্ছে দারুক পার্কিং এন্ট্রি গেট। গাড়ি নিয়ে বৃন্দাবনে যাওয়াটা একটু অসুবিধার বলে আমরা গাড়িটা এখানে পার্কিং করে টোটো নিয়ে নিয়েছি। আর বৃন্দাবনের রাস্তা ভীষণ খারাপ ছিল। বৃন্দাবনে আমরা মূলত এসেছি বাকে বিহারী টেম্পলটা দর্শন করার জন্য, কিন্তু এখানে এসে দেখলাম এত ভিড়। আর আমরা যখন পৌঁছেছিলাম ততক্ষণে মন্দিরের গেট প্রায় বন্ধ হব করছে। তারপরেও তার বাইরে এত লম্বা লাইন ছিল, আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম আজকে তো আর দর্শন হবেই না, তাহলে একটু বাজারেই ঘুরি আর কিছু জিনিস কেনাকাটা করে চলে যাই।
বৃন্দাবনে তোমরা যারা আসবে একটা বিষয়ে খুব সাবধান থাকবে, এখানে কিন্তু অসম্ভব বাঁদরের উৎপাত। এরা ভীষণ দুষ্টু, এই জন্যই এদেরকে বাঁদর বলে যদিও। তো এখানে যারা চশমা পরে থাকে হুট করে লাফিয়ে এসে কখন যে চশমাটা নিয়ে চলে যাবে খেয়ালই করা যায় না, যার জন্য আমি তো চশমা পরিনি, আমার হাজব্যান্ডও পরেনি, আর বাকিরা যারা ছিল দিদিভাইও চশমা খুলে ফেলেছে। তো চশমা ছাড়া আমাদের সবারই দেখতে একটু অসুবিধা হয়, কিন্তু এখানে উপায় ছিল না। খুঁজেই পাওয়া যাচ্ছে না, না? এই জায়গাটাতেই ভিড়টা সব থেকে বেশি, কারণ এটারই আশেপাশে আছে। বৃন্দাবন হলো শ্রীকৃষ্ণের স্থান। এখানে আমার একটা জিনিস খুব অবাক লেগেছে, সেটা হলো এখানে আমি যত গরু দেখেছি প্রত্যেকটা বড় সাইজের। এত বড় গরু আমি আজ অবধি দেখিনি। ভিড় মন্দিরের সামনে, ও তাও একটু চশমাটা পরলো, কারণ চশমা ছাড়া একেবারেই কিছু দেখতে পাচ্ছে না। দেখবা উপর থেকে কোনো কথা বলা হচ্ছে কিনা, ওটা দেখবা, মোবাইল দেখবা। আমাকে চোর বলে দাঁড়ায় গেলাম, দারুণ পার্কিংটা কোন দিকে বুঝে নিই। এখানে প্রচুর দোকান আছে আশেপাশে, যারা গোপালের নিত্য সেবা করে তাদের জন্য তো এটা স্বর্গ। তো আমরা প্রথমে ভাবলাম এখানে যখন ঠাকুর দর্শন হলোই না, তাহলে আমরা একটু খাওয়া দাওয়া করে যাই, কিন্তু তারপর সেই প্ল্যানও আমরা চেঞ্জ করলাম আর বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় এখানে সবকটাই মোটামুটি নিরামিষ ধাবা। এখানে মাছ, মাংস, পেঁয়াজ কিংবা রসুন এগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। সেই মতো আমরা একটা নিরামিষ ধাবাতে গেলাম, রাতের খাবারটা এখানেই সারবো বলে ঠিক করলাম। তো এই ছিল আমাদের রাতের খাবার, তড়কা, মিক্স ভেজ আর তাওয়া রুটি। এই দিকটাতে তো রাইস খুব একটা লোকে খায় না, এদিকে রুটিটাই বেশি চলে। যদিও আমরা প্রথমে রাইসের কথাই বলেছিলাম, তখন বলেছিল দিতে পারবে, কিন্তু শেষ অবধি তারা দিতে পারেনি। তবে সত্যি কথা বলতে খাবারটা আমার খুব একটা পছন্দ হয়নি। খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরে দেখি রাত তখন 12:30। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।